হ্যালো স্টুডেন্টস, আমি পরিমল স্যার আপনাদের কাছে আরও একটা নতুন টপিক নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লো চার্ট। তো এই ফ্লো চার্ট কী তার ডিটেলস আমরা চলুন একটু বুঝে নিই বা দেখে নিচ্ছি যে ফ্লো চার্ট কী বা কী জন্য ইউজ করতে হয় তার ডিটেলসগুলো আমরা একটু জেনে নিচ্ছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি ডেফিনেশনটা ফ্লো চার্টের। ফ্লো চার্ট কাকে বলে আমরা একটু জেনে নিই। কী বলছে না, ফ্লো চার্ট কী বলে কাকে? A flowchart is a graphical or symbolic representation of a process. Each step in the process is repeated by a different symbol and contains a short descriptions of the process step. The flowchart symbols are linked together with arrows showing the process flow directions. ফ্লোচার্ট বলতে কি বুঝলাম আমরা? ফ্লোচার্ট হচ্ছে একটা কমপ্লিট প্রসেস, তার যে কিছু সিম্বলিক আর গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন, সেটাকে আমরা ফ্লোচার্ট বলি। মেইনলি হচ্ছে যে যখন আমরা কোনো একটা প্রোগ্রামিং করতে যাব, সেই প্রোগ্রামটা করতে গেলে সেই প্রোগ্রাম সম্বন্ধে যে তার একটা বেসিক কনসেপ্ট বা ধারণা, সেটা আমরা এই ফ্লোচার্টের মাধ্যমেও পেয়ে যেতে পারি। ওকে, কীরকমভাবে না, ধরে নেন কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা কাজ করতে গেলে যে প্রথম থেকে শুরু করে কি করতে হয়, প্রথমে কি করছি, কি প্রসেসিংটা হচ্ছে, তারপরে কি করতে হবে, তার উপর বেশ করে কি আউটপুটটা পাচ্ছি, এই যে স্টেপ ওয়াইজ একের পর এক যে কনসেপ্ট বা ধারণাগুলো আমাদের ক্লিয়ার হবে, আমরা যদি ফ্লোচার্টের মাধ্যমে বা একটা চার্ট তৈরি করে তার মাধ্যমে জিনিসটাকে ক্লিয়ার করে নিই, তাহলে ইজিলি বুঝতে পারবো। তো সেইটাকেই এখানে বলা হয়েছে ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটা কিনা এখানে বলছে গ্রাফিক্যাল আর সিম্বলিক। যেহেতু একটা গ্রাফিক্যাল বলতে কি বোঝাচ্ছে, ছবি বা বিভিন্ন গ্রাফ তৈরি করে করে ছবি তৈরি করে করে দেখাচ্ছি বলে গ্রাফিক্যাল। আর সিম্বলিক বলতে বিভিন্ন সিম্বলগুলো এখানে ইউজ করা হয়। তো এই বিভিন্ন সিম্বলগুলো দিয়ে আমরা ফ্লোচার্টটা তৈরি করব। আর এখানে বিভিন্ন রকম সিম্বল আছে, তার আলাদা আলাদা কাজগুলো আছে, এক একটা সিম্বলের এক এক ধরনের কাজ আছে। আর এই সিম্বলগুলো একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করে দেওয়ার জন্য একটা অ্যারো থাকে, যে অ্যারো দিয়ে লিঙ্ক করে দেওয়া হয়। তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ফ্লোচার্টটা কোথার থেকে কোন দিকে ডিরেকশনটা ফ্লো করছে, তার যে প্রসেসটা সেটা আমরা বুঝতে পারি এই অ্যারোর মাধ্যমে। যাই হোক, তো আরও ডিটেলস এগুলো আমরা চলে যাচ্ছি। তাহলে ফ্লোচার্ট আমরা জানলাম। হচ্ছে ফ্লোচার্টের কিছু বেসিক যে কনসেপ্ট বা যেগুলো জানা দরকার, সেইগুলো আমাদের যেরকম হচ্ছে ফ্লোচার্ট তৈরি করতে গেলে আমাদের প্রথমেই যেটা জানা দরকার, এর সম্বন্ধে কিছু সিম্বলগুলো। ফ্লোচার্টের বিভিন্ন রকম সিম্বলগুলো আছে, তার মধ্যে থেকে কিছু সিম্বল আমাদের অবশ্যই জানতে হবে, নাহলে আমরা ফ্লোচার্টগুলো কিন্তু তৈরি করতে পারবো না। তো এখানে সেগুলোই আমরা এবার দেখে নিচ্ছি। চলুন কি কি আছে। যেরকম হচ্ছে সিম্বলস ইউজড ইন ড্রয়িং এ ফ্লোচার্ট। কি কি সিম্বলসগুলো লাগতে পারে একটা ফ্লোচার্ট ড্রয়িং করতে গিয়ে? প্রথমে আমরা যেরকম দেখতে পাচ্ছি কিনা কি লেখা আছে, টার্মিনাল। টার্মিনাল বলতে আমরা কোনটাকে বলছি? টার্মিনাল হচ্ছে এমন একটা সিম্বল যেটা প্রত্যেকটা ফ্লোচার্টের শুরু এবং শেষে যে সিম্বলটা দেওয়া থাকবে সেটাকেই বলা হয় টার্মিনাল। আর এই টার্মিনালটা দেখতে ঠিক এই যে এরকম একটু ওভাল রাউন্ডেড হবে, ঠিক আছে? এটাকেই বলা হয় টার্মিনাল। এই টার্মিনালের মাধ্যমে আমরা ফ্লোচার্টের শুরু এবং শেষটাকে দেখাবো এই সিম্বলটা দিয়ে। ওকে, তার ডেসক্রিপশনসগুলো এখানে দেওয়া আছে। কি বলছে টার্মিনাল কি না, এর সিম্বল ইজ এ রেক্টেঙ্গেল উইথ রাউন্ডেড এজ, মানে হচ্ছে রেক্টেঙ্গেলের মতোই কিন্তু কোণাগুলো রাউন্ডেড। and it is used generally to denote the beginning and ending of the program in flowchart. একটা ফ্লোচার্টের শুরু এবং শেষে আমরা এই সিম্বলটাকে ইউজ করে থাকি। ওকে, যার নাম হচ্ছে টার্মিনাল। তাহলে গেল হচ্ছে টার্মিনাল। টার্মিনালের পরে এরপরে কি আছে নেক্সট, চলুন দেখে নিচ্ছি। তারপরে সিম্বলটা এন্টার দিলাম। দেখুন নেক্সট সিম্বল এখানে কি আছে, ইনপুট অ্যান্ড আউটপুট। ইনপুট আউটপুট, ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে আমরা যে সিম্বলটা ইউজ করব সেটা হচ্ছে যেটাকে আমরা প্যারালেলোগ্রাম বলি। ঠিক আছে, প্যারালেলোগ্রাম বলতে হচ্ছে যে এরকমভাবে সিম্বলটা আসে, ঠিক আছে? তো এই প্যারালেলোগ্রামের কাজ কি, যেটা ইনপুট আউটপুটে আমরা ইউজ করে থাকি। একটা ফ্লোচার্টের মধ্যে যেখানে কিছু ইনপুট করতে হবে তখন এই সিম্বলটা নেব, কোনো কিছু আউটপুটে দেখাতে হবে তখন এই সিম্বলটা নেব, ঠিক আছে? তারও ডিটেলসটা এখানে কিন্তু লিখে দেওয়া আছে। কি বলছে, ইট সিম্বল ইজ এ প্যারালেলোগ্রাম অ্যান্ড ইট ইজ ইউজ টু ইন্ডিকেট দি
ইনপুট অ্যান্ড আউটপুট ইনস্ট্রাকশনস উইথ ভেরিয়েবল নেমস। উইথ ভেরিয়েবল নেমস, এই যে ভেরিয়েবল নেমস কথাটা আছে, ভেরিয়েবল বলতে কি বোঝায়? ভেরিয়েবল বলতে কোনো কিছু ক্যালকুলেশনসটাকে বলে, ক্যালকুলেশন করতে গেলে যে ভেরিয়েবল ডিক্লারেশন দিতে হয়, যেরকম হচ্ছে আমরা যদি দুটো সংখ্যার যোগফল বের করতে চাই তাহলে দুটো সংখ্যা নিতে হবে, একটা সংখ্যা হয়তো এ নিলাম আর একটা সংখ্যা হচ্ছে বি নিলাম। এই যে এ আর বি দুটো সংখ্যা বা দুটো জায়গা ডিক্লারেশন করছি, এ বলে একটা জায়গা বা মেমোরি লোকেট করলাম, বি একটা মেমোরি লোকেট করলাম। এ আর বি এই দুটোকে আমরা যোগ করে আবার আরেকটা জায়গায় রাখবো, তার জন্য হয়তো নিলাম সাম বলে আরেকটা জায়গা। তাহলে এ আর বি এর দুটোকে একসঙ্গে যোগ করে সামের মধ্যে গিয়ে রাখছি। এই যে এ বি সাম, এই সমস্তগুলোকেই বলা হয় ভেরিয়েবলস। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। তাহলে গেলে হচ্ছে ইনপুট আউটপুট। তাহলে ইনপুট আউটপুট বক্সের মধ্যে ইনপুট বা আউটপুটটা দেখাবো, ঠিক আছে, আর কি ভেরিয়েবল ডিক্লারেশনগুলো আমরা এখানে করব। নেক্সট তারপরে চলে যাচ্ছি আমরা তারপরেরটাতে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? প্রসেসিং। প্রসেসিং বলতে কি বোঝায়? প্রসেসিং বক্সটা হচ্ছে কি না একটা রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গুলার বক্সটাকে প্রসেসিং বলছে। এই প্রসেসিং এই বক্সটাকে বলছি, এখানে কি প্রসেসিং করা হয়? প্রসেসিং বলতে যেটা বোঝানো হয় এখানে সেটা হচ্ছে যে কোনো ধরনের, যেরকম হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের যে ক্যালকুলেশনসগুলো সেগুলোকে বলা হয় প্রসেসিং। তাহলে এই প্রসেসিংগুলো আমরা যখন করব তখন এই বক্সটা নিতে হবে, রেক্ট্যাঙ্গুলার যে বক্সটা আছে। তারও ডিটেলস এখানে বলা আছে, শর্ট নোটস করে দেওয়া আছে, ঠিক আছে। কি লেখা আছে? এর সিম্বল ইজ এ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ইট ইজ ইউজ টু ডেনোট প্রসেসিং অপারেশনস কম্পিউটেশনাল স্টেপস। কম্পিউটেশনাল স্টেপস মানে যে কম্পিউটিং করে, যেগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যে সমস্তগুলো আমি বললাম, ওকে। তো গেল হচ্ছে প্রসেসিং। প্রসেসিংয়ের পর নেক্সট তারপরের পার্টে আমরা চলে যাচ্ছি। প্রসেসিংয়ের পরে কি আছে? প্রসেসিংয়ের পরে আছে ডিসিশন। ডিসিশন বা সিদ্ধান্ত। ডিসিশন যে কোনো মানে যে কোনো সময় আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ডিসিশন নেওয়া মানে নিয়ে থাকি আমরা। এই ডিসিশনটা অ্যাকচুয়ালি কি? ডিসিশন হচ্ছে যখন কোনো একটা প্রোগ্রামের মধ্যে এমন কোনো একটা পার্ট চলে আসলো যেখানে একাধিক পার্ট কাজ করতে শুরু করছে। তো একের বেশি যখন প্রসেসিংগুলো শুরু হবে তখন তো আমাকে ডিসিশন নিতে হবে যে কোন দিকটায় আমি যাব বা কোন দিকে যেতে হবে, ঠিক আছে। সেই ডিসিশন নিতে গেলে আমাকে এই ডিসিশন বক্সটা নিতে হবে, ওকে। যেরকম এক্সাম্পল হিসেবে বলি যে তাহলে প্রাপ্তবয়স্ক হয় বা নয় এরকম ক্ষেত্রে যদি আমরা ভাবতে চাই তাহলে 18 বছরের উপরে সে প্রাপ্তবয়স্ক, তার নিচে যদি না হয় তাহলে সে হবে না। অতএব এইখানে সেই কন্ডিশনটা দিতে হবে। তাহলে আমরা এই যে দুটো পার্ট আছে, ঠিক আছে, এই বাঁ দিকে আর ডান দিকে দুটো পার্টের মাধ্যমে আমরা দুই দিকে দুটো ডিসিশনকে নিতে পারবো। তো এই হচ্ছে ডিসিশন বক্স। ডিসিশন বক্সটা কমপ্লিট করা মানে এটার পরে তারপরের পার্টটাতে আমরা চলে যাবো। তো এখানে দেখুন শর্ট নোটস যেটা লেখা আছে সেটা একটু দেখে নিচ্ছি। কি বলছে? ইট সিম্বল ইজ এ ডায়মন্ড শেপ, এটা ডায়মন্ডের মতো দেখতে, ঠিক আছে, বক্স অ্যান্ড ইট ইজ ইউজ টু ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং বলতে ওই যে আলাদা আলাদা পার্ট যেটা আমি বললাম, আলাদা আলাদা পার্টগুলো হয়ে যায়, এটা হচ্ছে ব্রাঞ্চিং, ওকে। নেক্সট তারপরের পার্টটাতে চলে যাচ্ছি। তারপরে চলে আসলো কানেক্টর। কানেক্টর হচ্ছে যে একটু আগে আমরা যখন ডিসিশনের ক্ষেত্রে দেখলাম যে ব্রাঞ্চিংগুলো মানে আলাদা আলাদা অনেকগুলো পার্ট হয়ে যাচ্ছে, ওই পার্টগুলো যখন একটা জায়গায় এসে কানেক্ট হয় সেটাকেই বলা হয় কানেক্টর। এই যে রাউন্ড সার্কেল শেপটা দেখতে পাচ্ছি, রাউন্ড যেটা আছে, এটাই হচ্ছে কানেক্টর। এই যে অ্যারোগুলো বিভিন্ন দিক থেকে এসে ওটার মধ্যে কানেক্ট হবে, এটাকে বলছে কানেক্টর, ঠিক আছে। মানে একটা ফ্লোচার্টের বিভিন্ন পার্টগুলো যেখানে এসে কানেক্ট হবে। ইট সিম্বল ইজ এ সার্কেল, এটা একটা সার্কেল, অ্যান্ড ইট ইজ ইউজ টু অ্যাজ কানেক্টর অর জয়নার অফ ডিফারেন্ট পার্ট অফ ফ্লোচার্ট, ঠিক আছে। তো এই গেল কানেক্টর। কানেক্টরের পরে নেক্সট তারপরে চলে যাচ্ছি। তারপরেরটা কি আছে? তারপরেরটা হচ্ছে ফ্লো লাইন। ফ্লো লাইন বলতে আমরা কি বলছি? ফ্লো লাইন হচ্ছে ওই যে অ্যারোগুলো, যেগুলো একটা অ্যারো আর একটা অ্যারো মানে একটা সিম্বল থেকে আরেকটা সিম্বলের সঙ্গে কানেক্ট করছে যে অ্যারোগুলো দিয়ে, এগুলোকে বলা হচ্ছে ফ্লো চার্ট। মানে একটা ফ্লো চার্টের যে বিভিন্ন পার্টগুলো জয়েন করছে বা কানেক্ট করছে সেগুলো হচ্ছে এই অ্যারোগুলো দিয়ে, ঠিক আছে। তো এই কিছু সিম্বলসগুলো সম্বন্ধে আমরা জেনে নিলাম যে ফ্লোচার্টের বিভিন্ন সিম্বলগুলো হয়, তার প্রত্যেকটার কি কাজ সেগুলো সম্বন্ধে আমরা জানলাম। নেক্সট এর পরের পার্টে দেখে নিচ্ছি কি আছে। নেক্সট গেলাম। এবারে তারপরে এখানে আমরা দেখছি দুটো জিনিস লেখা আছে, যেটা একটা বলছে ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং বলতে কি বোঝায়? ব্রাঞ্চিং আমরা একটু ডিসিশনের ক্ষেত্রেও পেয়েছিলাম। ব্রাঞ্চিং বলতে যেটা বোঝানো হয়
সেটা হচ্ছে ব্রাঞ্চিং মিনস দ্য প্রসেস অফ following one of two or more alternative paths computations. তাহলে আমরা ব্রাঞ্চিং সম্বন্ধে জানলাম। ব্রাঞ্চিং এর পর এবার চলে যাচ্ছে হচ্ছে লুপিং। লুপিং কাকে বলছে? when one or more steps in a flowchart are repeated several steps, then looping occurs. Since in a looping step are repeated, the flow of operations in a flowchart flows a particular path again and again and thus form a loop. মেনলি এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে ফ্লোচার্ট লুপিং বলতে বোঝায় কোনো একটা পার্ট বা কোনো একটা জিনিস যখন রিপিটেডলি আসতে থাকবে সেটাকে আমরা লুপিং বলি। যদি আমরা বলি যেরকম হচ্ছে আমাদের যে ডেগুলো এটা একটা লুপের মধ্যে চলছে, কীরকমভাবে লুপের মধ্যে চলছে, প্রথমে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তারপরে আবার রবি, সোম, এরকম করে কন্টিনিউয়াসলি চলছে, এটাকে একটা লুপ বলা যেতে পারে। বা ইয়ার আমাদের মানে মান্থের নামগুলো রিপিটেডলি একটার পর একটা ঠিক একই সিকোয়েন্সে কিন্তু চলে, এখানে উল্টো পাল্টা কখনোই হয় না। তো এইরকমভাবে যখন কোনো একটা কাজ হবে সেটাকে আমরা লুপিং বলে থাকি। ওকে, তো এগুলো হচ্ছে ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং। ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং হলো নেক্সট। তারপরে আমরা তার পরের পার্টে চলে যাচ্ছি, দেখে নিচ্ছি কী আছে। ব্রাঞ্চিং অ্যান্ড লুপিংয়ের পর তারপরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কি লেখা আছে, এখানে বলেছে যে একটা ফ্লোচার্টের এক্সাম্পল এখানে দেওয়া আছে। সেই ফ্লোচার্টটাতে সিম্পল একটা কাজ বলেছে যেটা আমাদের করতে হবে। তো এখানে বলেছে মেক এ ফ্লোচার্ট টু অ্যাড টু ইনপুট নাম্বারস। একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে, যে ফ্লোচার্টটার মধ্যে কি কাজটা হবে, অ্যাড করতে হবে, মানে যোগ করতে হবে টু ইনপুটস নাম্বার, দুটো নাম্বারকে ইনপুট করব, সেই দুটো নাম্বার ইনপুট করার পর নাম্বারটা যোগফলটা আমাকে দেখাবে। তাহলে এই কাজটা যদি করতে হয় প্রথমে কি করব, মানে কোথা থেকে শুরু করতে হবে, কি করতে হবে, তারই একটা এক্সাম্পল আমরা এখানে দেখে নিচ্ছি। দেখুন প্রথমে কি হবে, আমি আগেও যখন আমি সিম্বলগুলো দেখালাম তখনও বলেছিলাম যে কোন সিম্বলটার কী কাজ, তবুও আবার এখানে একবার আমি রিপিট করে নিচ্ছি। প্রথমে এখানে দেখুন কি বলেছে, স্টার্ট করেছি আমরা ফ্লোচার্টটা। এবার এই স্টার্ট বলে তো যে কোনো প্রোগ্রামিং যখন অ্যাকচুয়াল করতে যাব তখন তো আর স্টার্ট করতে পারবো না। স্টার্ট কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে ধারণাটা তখন কিন্তু চলে আসবে। কি করে না, তখন তো আমরা যে প্রোগ্রামিং সম্বন্ধে কাজ করব সেই প্রোগ্রামিংটা তো আগে আমরা জানবো যে ওটা কী করে ওপেন করতে হয়, ওখানের বেসিক যে কনসেপ্টগুলো ওগুলো কী টুলস নিয়ে কাজটা করতে হয়, সেই স্টার্টিংটা অবশ্যই জানা থাকবে। তো সেই স্টার্টটা করতে হবে। আর স্টার্টের যে সিম্বলটা ফ্লোচার্টের সেইটা আমরা এখানে ইউজ করছি। স্টার্ট হচ্ছে যেটা আমরা সিম্বল দিয়ে দেখলাম, প্রথমে সেই স্টার্ট সিম্বলটা নিলাম, নেওয়ার পরে এবার হচ্ছে তারপরে কি বলছে, ইনপুট করতে হবে। কি ইনপুট করতে হবে, দুটো নাম্বার যেহেতু আমরা যোগ করছি অতএব দুটো নাম্বারকে ইনপুট করে নিতে হবে। দুটো নাম্বার যেহেতু যোগ করছি দুটো নাম্বারকে ইনপুট করছি। কি কি দুটো নাম্বার ইনপুট করব, একটা সাপোজ ধরে নিলাম এ আর একটা হচ্ছে বি। ওই যে বললাম না আগে যখন বলেছিলাম যে ইনপুট নেওয়ার সময় ভেরিয়েবল নেম, এখানে একটা ভেরিয়েবল হচ্ছে এ আর একটা ভেরিয়েবল হচ্ছে বি, আর একটা নিয়েছি সাম ইকুয়াল টু 0। এই সাম ইকুয়াল টু 0 কেন নিলাম, কারণ এ আর বি এর মধ্যে আমি কোনো একটা ভ্যালু ইনপুট করব, এর মধ্যে যে কোনো একটা ভ্যালু দিতে পারি, বি এর মধ্যে একটা ভ্যালু দিতে পারি, কিন্তু সামের মধ্যে তো আমি কোনো ভ্যালু দেব না, এ আর বি এর ভ্যালুটা সামের মধ্যে যাবে। অতএব সামের মধ্যে যেহেতু আগের থেকে কোনো ভ্যালু থাকছে না, ওখানে ডিফল্ট কোনো ভ্যালু অটোমেটিক্যালি নিয়ে নিতে পারে, এটাকে গার্বেজ ভ্যালু বলা হয়। তো এই ভ্যালুটা যদি না নেয়, যার জন্য আমরা আগের থেকে একটা ডিক্লারেশন করে নিচ্ছি, কি না লিখলাম সাম ইকুয়াল টু 0, মানে সামের মধ্যে কোনো ভ্যালু নেই। এই সাম ইকুয়াল টু 0 যখনই আমরা করলাম, সামের মধ্যে 0 ভ্যালুটা রেখে দিলাম, তাহলে একটা এ নিলাম, একটা বি, আর একটা হচ্ছে সাম ইকুয়াল টু 0। এবার এ আর বি এর মধ্যে যে কোনো ভ্যালু আমরা ইনপুট করতেই পারি, ঠিক আছে। তো যে এ মানে যখনই আমরা প্রোগ্রামটা করবো নিশ্চয়ই ওখানে কোনো ভ্যালু দেবো, ঠিক আছে।
তো এবার এ আর বি এর ভ্যালুটা নিয়ে আমরা সাম ডিক্লারেশন করলাম, দিয়ে তার পরের পার্টে আসলাম ইনপুটের পর। এবার হচ্ছে কি প্রসেসিং হবে, কি প্রসেসিং হবে না সাম হবে কি যোগ হবে কি এ আর বি এর ভ্যালুটা। দেখুন এ আর বি এ প্লাস বি, আর তার আগে কি আছে সাম ইকুয়াল টু, মানে সামের মধ্যে আসছে কি আসছে এই যে এ আর বি, এ প্লাস বি এই দুটো যোগ হয়ে ওই ভ্যালুটা চলে আসছে কোথায় সামের মধ্যে। তাহলে যোগফলটা কোথায় গেল সামের মধ্যে গেল। এবার তাহলে ইনপুট করলাম, প্রসেসিং হয়ে গেল, এবার কি হবে আউটপুটে দেখাতে হবে। আউটপুটে যখনই দেখাতে হবে আউটপুটে তার মানে কি ডিসপ্লে করতে হবে, তাহলে ইনপুট অ্যান্ড আউটপুট বক্স তো একই রকম। তো সেই প্যারালেলোগ্রামটা এবার হচ্ছে এই আউটপুট বক্সের মধ্যে প্রথমে ডিসপ্লে করাতে হবে। এখানে কি ডিসপ্লে করাতে হবে যার মধ্যে যোগটা হয়ে যাচ্ছে, কোথায় টোটালটা হয়েছিল, টোটাল হয়েছিল সামের মধ্যে। তাহলে সামটাকে এখানে আমরা ডিসপ্লে করে নেব। সামটাকে যখনই এখানে আমরা ডিসপ্লে করে নেব, সামটা ডিসপ্লে করলেই আমাদের এই দুটো সংখ্যার যোগফল সেটা বেরিয়ে আসবে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেরকম এখানে কি দেখলাম যে দুটো সংখ্যার যোগ করলাম, দুটো সংখ্যার যোগফলটা আমাকে দেখিয়ে দিল, সামটা দেখালো, দেখানোর পরে তারপরে যখনই এটা সামটা দেখিয়ে দিল দিয়ে তারপরে স্টপ হচ্ছে, মানে কি আমার কাজটা তো কমপ্লিট হয়ে গেল, যতটুকু করার দরকার ছিল সেই কাজটা আমার হয়ে গেছে। এবারে হচ্ছে এই ক্ষেত্রে আরও বলা যেতে পারে যে দুটো সংখ্যার যোগ হলো, যদি আমি তিনটে সংখ্যার যোগ করতে চাই তাহলে কি করতে হবে। তিনটে সংখ্যার যোগ করতে গেলে যেখানে যে এ আর বি লেখাটা আছে না, এ আর বি লেখাটার কাছে শুধু আর একটা ভেরিয়েবল নিয়ে নিব সি। তাহলে কি হবে সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তাহলে তিনটে সংখ্যার যোগফলটা দেখাবে। যদি চারটা হয় তাই চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এবারে হচ্ছে যদি দুটো সংখ্যার গুণ করতে বলে তাহলে কি করব, এই যোগের জায়গাটায় শুধু গুণের সিম্বলটা দিয়ে দেবো, ভাগ হলে ভাগের সিম্বল দেবো, বিয়োগ হলে বিয়োগের সিম্বল দেবো। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলুক না কেন এই স্ট্রাকচারের মাধ্যমে, মানে এই ফ্লোচার্টটার মাধ্যমে আমরা সব ধরনের ফ্লোচার্টটা তৈরি করতে পারি। কি না যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটাই হবে, শুধু সিম্বলটা চেঞ্জ হবে। যোগ করেছি বলে যোগ সিম্বল দিয়েছি, বিয়োগ হলে ওখানে বিয়োগ দেবো, গুণ হলে ওখানে গুণ সিম্বলটা দেবো, আর যদি ভাগ হয় তাহলে ওখানে ভাগের সিম্বলটা দেবো। এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ চারটেই কিন্তু ফ্লোচার্ট তৈরি করতে পারবো, জাস্ট একটা এই এক্সাম্পলের উপর বেস করে। তাহলে একটা ফ্লোচার্টের মধ্যে আমরা কী কী জিনিসগুলো দেখলাম, বেসিক্যালি যে জিনিসগুলো সেটা হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ বলে দুটো বক্স, এটা একই বক্স হয়, ইনপুট আউটপুট একই ধরনের হয়। আর প্রসেসিং এর ক্ষেত্রে যে বক্সটা হয় রেক্ট্যাঙ্গেল সেটা নিয়েছি আমরা। এগুলো ছাড়াও আরও অন্যান্য যে সিম্বলগুলো আছে সেগুলো আমরা দেখব পরবর্তীকালে, যে ফ্লোচার্টে আরও যে অন্যান্য এইগুলো মানে এক্সাম্পলগুলো আছে সেগুলোতে গেলে আমরা দেখতে পাবো আরও অন্যান্য সেই শেপগুলো কোথায় কোনটা কীভাবে কাজে লাগছে, কীভাবে করতে হবে। তো আমরা একটা এক্সাম্পল হিসাবে আজকে দেখলাম, এখানে ফ্লোচার্ট একটা তৈরি করলাম যার কিভাবে শুরু হচ্ছে, কোথায় ইনপুট করতে হচ্ছে, প্রসেস কিভাবে হচ্ছে, আউটপুটে কিভাবে দেখাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু জানলাম। তো ওকে আজকে এই পর্যন্তই, আর এই পর্যন্ত এটাই দেখুন, এটা আজ এই পর্যন্ত। নেক্সট এর পরের ক্লাসে আমরা এর পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো আবার জেনে নেব, বা পরের কিছু আরও এক্সাম্পল আছে সেগুলো দেখে নিলে আরও ভালোভাবে আমাদের জিনিসটা ক্লিয়ার, বা ফ্লোচার্ট কী জিনিস সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে এগুলো অ্যাকচুয়ালি কি যে কোনো প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রেই তো কাজে লাগে, তাহলে সেই প্রোগ্রামগুলো আমরা তাহলে তৈরি করতে পারবো যদি এই বেসিক কনসেপ্টগুলো একটু আমাদের ক্লিয়ার থাকে। ওকে তাহলে আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।